বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত বাংলাদেশের ছাত্রছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লাইভে গিয়েছিলাম লন্ডনের একটি টিভির উপস্থাপনায়, কিন্তু সব কথা সব জায়গায় বলা যায় না, লম্বা হয়ে যায়। আমি ছোট করে একটা সারাংশটা দিতে আমি এলাম, কারণ অনেকেরই মনে প্রশ্ন কি হচ্ছে না হচ্ছে এবং কি হতে যাচ্ছে, এবং গর্তে লুকিয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা যে বক্তব্য দিল, তাতে যেহেতু বাংলাদেশিদের অন্তরটা বেসিক্যালি দুর্বল, অল্পতেই ভেঙে পড়ে এবং আশা হারিয়ে ফেলে, তাই ভাবলাম আমার একটু আসা উচিত জনগণের সামনে। আজকে আপনারা অনেকেই দেখেছেন যে একটা টিভি, কি যেন যমুনা পদ্মা না মেঘনা, একটা টিভির সুবাদে বাংলাদেশের সব টিভি চ্যানেলে দেখিয়েছে কিনা তা জানি না, বাট একটা টিভির সুবাদে আমরা একটা ভিডিও দেখেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা কোনো এক স্থানে, আননোন বা অজানা একটা স্থানে ইঁদুরের গর্তে লুকিয়ে সে হুঙ্কার দিচ্ছে, নিজেকে সান্ত্বনা দিচ্ছে, নিজের ভয় কাটাচ্ছে। খেয়াল করে শুনেন, আমার এই ছাত্র কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর ভিডিওতেই আমি বলেছি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে। অনেকেই কথাটা বিশ্বাস করতে চায়নি, কেউ গুজব বলে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যে যাই ভাবুক, তাতে আমার কিছু আসা যায় না। বাট স্বৈরাচারী শেখ হাসিনা হচ্ছে অত্যন্ত ভীতু, নিজেই 21শে আগস্টের গ্রেনেডের নাটক করে এরপরে কিন্তু কোনোদিন সে বুলেট প্রুফ গ্লাসে ঘেরা কোনো জায়গা ছাড়া সে কিন্তু ভাষণ দেয় নাই পাবলিকে, ইঁদুরের গর্তেই লুকিয়েছিল। যাই হোক, যদি আপনাদের মনে পড়ে 2009 সালে বিডিআর অফিসার, সেনা অফিসার বিডিআরে হত্যা করার পর বাংলাদেশিরা জানার আগে, সবার আগে কিন্তু ভারতীয় মিডিয়া সেই খবর দিয়েছে যে তদানীন্তন ডিজি, বিডিআরের ডিজি জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে। বাংলাদেশিরা কিন্তু কেউ জানে নাই, তখন শুধুমাত্র শেখ হাসিনা জানে, আওয়ামী লীগ জানে এবং ভারত জানে। ঠিক তেমনিভাবে আপনাদেরকে দেখাই, সবার আগে কিন্তু ভারতের মিডিয়া বলেছে যে স্বৈরাচারী শেখ হাসিনা কে এয়ারলিফট, মানে এয়ার বলতে একটা বড় বিমানও হতে পারে, বাট যেহেতু এটা লুকানো কষ্ট হবে, তো এটা ধরে নিচ্ছে হেলিকপ্টারে করেই হাসিনাকে তুলে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আপনারা দেখুন খবরটা। এখানে বলেছে ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশ, amidst this chaos, reports confirmed that Prime Minister Sheikh Hasina was airlifted from her residence in Dhaka. Her current whereabouts remain unknown. এর মানে হচ্ছে, দিন তারিখ খেয়াল করে দেখুন, 2:48 PM 21শে জুলাই, এবং ইন্ডিয়া টুডেতে এটার ভিউ হয়েছে তখন, যতক্ষণ পর্যন্ত এটা এক সময় সরিয়ে ফেলা হয়েছে, এটা ভিউ হয়েছে সেই পর্যন্ত শুরুতেই 795। যাই হোক, এটা হচ্ছে ভারতের নিউজ, এবং ভারত সমস্ত খবর রাখে। বাংলাদেশের দালাল সাংঘাতিকরা যেহেতু পাচাটায় ব্যস্ত ভারতের এবং স্বৈরাচারী হাসিনার, এদের কোনো খবর নাই, মাথা ব্যথাও নাই। ভারত কিন্তু, এবং আরো অনেকগুলো নিউজ দেখেছি, ভারতের একটা ইয়াং ছেলে খুব সুন্দর একটা প্রতিবেদন করেছে বাংলাদেশের সামগ্রিক এই কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন, ছাত্রদের পুরো জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করেছে। বাংলাদেশের যে কোনো সাংঘাতিক বা কোনো মানুষের থেকে ভালো করে উপস্থাপন করেছে। এনিওয়ে, আপনারা দেখেছেন কি করে ভারত সত্য কথা প্রকাশ করে দিয়েছে যে স্বৈরাচারী শেখ হাসিনা সে পালিয়েছে, এবং আজকে হঠাৎ করে ইঁদুরের গর্তের থেকে কোনো রকমের একটা নামকা অবস্থায় একটা কনফারেন্সের ব্যবস্থা করে, হয়তো বা আগের পরের কাটছাট ভিডিও ডানে বামে লাগিয়ে 2-4 জন মানুষকে ধরে এনে বসিয়ে রেখে, আমার ধারণা, যেটা আমি আগেও বলেছি, এবং আমার ধারণা হয়তো ভারতের, বাংলাদেশের সীমান্তের আশেপাশে ভারতের কোনো নিরাপদ স্থানে সেখান থেকে সেই কাজটা করেছে। মূলত খেয়াল করার বিষয় হচ্ছে, আমি হাসিনার ভাষণ কোনোদিনই আমি 30 সেকেন্ডের বেশি শুনি নাই, কারণ ডায়রিয়া মাউথ, যখন মুখ খুলে তখন ওইটা দেখার মতো রুচি আমার নাই। কিন্তু আজকেরটা আমাকে শুনতে হয়েছে, দেখেই মহিলা তার জীবনের শেষ ভাষণে কি বলে। তো মহিলার পুরো 99% সময়টাই আমি 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 হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, হ্যান করেছি, ত্যান করেছি। কারণ যেহেতু বাংলাদেশি মানুষ জানে এই বদমাশের সমস্ত কাহিনী,
তার এই ভাষণ শুনে শয়তানও হাসছে, মানুষ তো হাসছে দূরের কথা। পুরো সময়টা আমি করলো, তারপর একটা লম্বা তালিকা দিল কি কি জ্বালিয়েছে, কোথায় কোথায় কি জ্বেলেছে ইত্যাদি ইত্যাদি। তো তার যদি এত সাহস আর ক্ষমতাই থাকতো, মূল কথাটা বলি, তার যদি এত সাহস আর ক্ষমতাই থাকতো, তাহলে হাসিনা কিন্তু এই গত 4-5-7 দিন ধরে এই ছাত্র আন্দোলন চলনে সে অনেক আগেই অনেক কিছু করে ফেলতো। কারণ সে মানুষ হত্যায় হচ্ছে, পুড়িয়ে মারা এবং হত্যায় হচ্ছে সে উস্তাদ। তো তা না করে সে গর্তে বসে হুঙ্কার দিচ্ছে যে আমি সবাইকে দেখে নেব, সবার বিচার করব, এই করব সেই করব। মানে শুনেন, ফেরাউনও কিন্তু তার মরণের আগে হুঙ্কার দিয়েছিল আমাদের নবীকে এবং ওনার ভাইকে, বলেছিলেন যে তোমরা আমাকে খোদা মানো, উমুক উমুক ইত্যাদি ইত্যাদি, আমার কথা বিশ্বাস না করে তোমরা অন্যের কথা বিশ্বাস, মানে ইত্যাদি। ওই ইতিহাসে যাচ্ছি না। তার কিন্তু তারপরেই যে তার এরকম একটা অপমানজনক সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হবে সেটা কিন্তু ফেরাউনও জানতো না। দেখেন, তখনের ফেরাউন এত শত হাজার বছর আগের, হাজার হাজার বছর আগের, আর এখনের বেশি দূরে যেতে হবে না। সে 1975-এ মুজিব যখন পাইপ টানছিল, এই মুজিব ফেরাউনও কিন্তু যে রক্ষী বাহিনী দিয়ে 40-50-60 হাজার বাংলাদেশি হত্যা করেছে, সেই মুজিব ফেরাউনও কিন্তু জানতো না যে পাইপ টানার সময় তার 10 মিনিট পরে সপরিবারে সে নিহত হবে। কিন্তু ঠিক একইভাবে হাসিনাও জানে না যে কালকে কি হবে। হাসিনাও জানে না কালকে কি হবে। কোনো কিছু আওয়াজ দিয়ে আসে না। বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা হাসিনার সেই কুকুর লীগ, হাসিনার কুকুর পুলিশ লীগ, হাসিনার কিছু সেনা লীগ, তাদের সবার কিন্তু কানা মনে মনে জানা যে কি আসতে যাচ্ছে। যা আসতে যাচ্ছে একটা বিশাল ভয়ঙ্কর রকম একটা মহাপ্রলঙ্কয় আসতে যাচ্ছে স্বৈরাচারী হাসিনার জন্য। ধূলিসাৎ হয়ে যাবে ইনশাল্লাহ এই স্বৈরাচারী হাসিনা তার দলবল এবং পাচাটা সকল কুকুরকে নিয়ে। এখন আপনারা বলবেন যে ছাত্রদের উপর দিয়ে কি যাচ্ছে। আজকে বাংলাদেশের ছাত্রদের উপর দিয়ে যা যাচ্ছে বা জনগণের উপর দিয়ে যা যাচ্ছে, তার দায় দায়িত্ব কিন্তু মূলত বাংলাদেশের জনগণের উপর, নীরব 15 বছর নীরব জনগণের উপরে। আমি আগেও বলেছি, তারপর আবার বলতে হচ্ছে যে যখনই বাংলাদেশের কোনো একটা দল বা কেউ রাস্তায় নেমেছে কোনো বিচার চেয়ে আন্দোলন করে, বাকি বা সারা বাংলাদেশের জনগণ কিন্তু চুপচাপ বসেছিল। ওই যে একটা চরিত্র, তাতে আমার কি, এই করে করে কিন্তু 15 বছরে একটা ঘেউ ঘেউ করা কুকুর হাসিনাকে আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন একটা মনস্টারে, একটা দানবে পরিণত করেছে। প্রথম 5 বছরেই যদি জনগণ একসাথে সকল রাজনৈতিক দল, ইসলামিক দল এবং স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যদি, এবং ছাত্ররা সবাই যদি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে প্রথম 5 বছরেই যদি নেমে যেত, তাহলে কিন্তু স্বৈরাচারী হাসিনাকে প্রথম 5 বছরের মাথায় কিন্তু তাকে বিদায় নিতে হয়। যখন বিডিআরে পিলখানায় 57 জন অফিসার হত্যা করা হয়, তখন জনগণের নিরাপত্তার নামে কিন্তু 57 জন অফিসার হত্যা করা হয়। সারা বাংলাদেশিরা কষ্ট পেয়েছে, ঘরে বসে কান্না করেছে, কিন্তু সত্যি আন্দোলনে কিন্তু কেউ নামে নাই। তথাকথিত ব্রাদার ইন আর্মস, এই কাপুরুষ বর্তমান সেনাবাহিনী, তারা তো নামেই নাই। আপনারা বিডিআরের ইতিহাস জানেন, ওইদিকে যাব না। বাট আল্লাহ কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে যে হাসিনাকে এমন একটা গর্তে ফেলেছে যে এখন হাসিনার আর কোনো শক্তি নাই। যার শক্তি নাই সেই কিন্তু হেনকারেঙ্গা তেনকারেঙ্গা ভাষণ দেয়। মজার ব্যাপার হচ্ছে যে পুলিশের যেহেতু ছাত্রদের মায়ের ভয়ে এখন পুলিশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরে পুলিশ অপারেশনে নামছে, গুলি করছে বা টিয়ার গ্যাস ছুটছে শুধুমাত্র ছাত্রদেরকে এবং জনতাকে ভয় দেখাতে। দূরের থেকে ছাত্র জনতা দেখবে তো সেনাবাহিনী ইউনিফর্ম। আবার দেখলাম কেউ কেউ ফেসবুকে এটার ভুল টাইটেল দিয়েছে যে ছাত্র ও সেনা যুদ্ধ। না, সেনাবাহিনী যুদ্ধে নামে নাই। এবং আমার এখনো বিশ্বাস সেনাবাহিনী, এই বর্তমান সেনাবাহিনী কাপুরুষ হতে পারে, স্বৈরাচারী শেখ হাসিনার হারাম খেয়েছে, আনন্দে গায়ে ফু দিয়ে বেরিয়েছে, কিন্তু জনগণের বিরুদ্ধে গুলি করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ নামার মতো ভয়ঙ্কর ভুল গৃহযুদ্ধ শুরু করবে না। এরকম ভয়ঙ্কর ভুল
ভুল সেনাবাহিনী করবে না। আপনাকে একটা ভিডিও দেখাই, এখানে দেখেন স্পষ্ট করে, খেয়াল করে। আমি আবার চালাচ্ছি দেখানোর জন্য, কারণ ভিডিও চালালে মাইকটা অফ হয়ে যায়। শুধু আমি আবার দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন হেলমেটের মাঝখানে পুলিশ লেখা। আরেকটা জিনিস খেয়াল করবেন, ওর গায়ের উপরের বুলেট প্রুফ জ্যাকেটটা হচ্ছে ইউনিফর্মের কমব্যাট বুলেট প্রুফ জ্যাকেট, এবং তার ইউনিফর্মের একটা শার্ট পরা, কিন্তু নিচে কিন্তু অন্য কালারের প্যান্ট, ওইটা আবার ইউনিফর্মের প্যান্ট না। যাই হোক, যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখা গেছে, হেলমেটে পুলিশ লেখা, প্যান্ট হচ্ছে অন্য কালারের প্যান্ট, কমব্যাট প্যান্ট না। আবার বুলেট প্রুফ জ্যাকেট আর উপরে শার্টটা হচ্ছে কমব্যাট কালার। কথা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর কি নিজস্ব বুলেট প্রুফ জ্যাকেট নেই? বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে জাতিসংঘে মিশন করে আসছে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে, আমি নিজেও সেটা পরেছি। এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু নিজস্ব ইউনিফর্ম সবই আছে। তো ওই তাদের আর পুলিশের ওই হারামখোর পুলিশ, ঘুষখোর পুলিশের হাঁটা দেখেন, হাঁটা চলা দেখেন না, ভাঙ্গাচোরা ল্যাংড়া লুড়া টাইপের হাঁটা। তো এনিওয়ে, যারা কালার দিচ্ছে এটা সেনাবাহিনী, এটা সম্পূর্ণ ভুল তথ্য, এটা সেনাবাহিনী না। সেনাবাহিনী এত ফালতু কাজ করতে নামবে না। আমার এখনো বিশ্বাস, যেটা আমি বলেছি, যে সেনাবাহিনীর আগের লাইভে আজকেও ব্যাখ্যা করেছি সেনাবাহিনীর কি করণীয়। সেনাবাহিনীর দুইটা অপশন, এক হচ্ছে যার যার স্ত্রীর বাসায় গিয়ে যার যার স্ত্রীর, আর যারা অবিবাহিত, যাদের স্ত্রী নাই, তারা অন্য কারোর কাছ থেকে, কোনো নিজের আত্মীয় স্বজন মহিলার কাছ থেকে শাড়ি চুড়ি কি বলে লোন নিয়ে পড়ে ঘরে বসে থাকেন। এটা হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন, যে এত বছরের প্রশিক্ষণ, সার্বভৌমত্ব, স্বাধীনতা যেই রক্ষা করার যে ওয়াদা নিয়ে যেই চাকরিতে প্রবেশ করেছেন, এটা কিন্তু বেতন পাওয়ার চাকরি না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমগ্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সেই প্রহরী এখন স্বৈরাচারী শেখ হাসিনার ওই লিস্ট লাগানো কুকুর হয়ে গেছে। সুতরাং নিজ দায়িত্ব পালন করেন, সরাসরি জরুরি অবস্থা জারি করেন, জরুরি অবস্থা জারি করে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নেন। সমস্ত বাংলাদেশের, যেটা এটা আমাকে আর ব্যাখ্যা করতে হয় না কিভাবে আর্মি দেশ চালাবে, বহু দেখেছেন। আমার সিনিয়র যারা, আমার সমসাময়িক, আমার জুনিয়ররা এখন বিভিন্ন ডিভিশন কমান্ডার, এবং আমার নিজস্ব, আমার ব্যাচমেট হচ্ছে সিজিএস, এবং সেনাপ্রধান, আমরা সবাই মোটামুটি একই সাথে একই সমপরিমাণ চাকরি করেছি, মানে আমরা একসাথে চাকরি করেছি। সুতরাং আমরা জানি যে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছেন, সিনিয়রদেরকে দেখেছেন কি করে ক্ষমতা নিয়ে দেশ চালায়, আগের পাকিস্তান কমিশন অফিসারদেরকে দেখেছেন কিভাবে মানে বীরের মতো মাথা উঁচু করে, বুক উঁচু করে চলে। এই হাসিনার মতো খাস বাংলায় তো বললো মাতারি টাইপের এইসব মহিলাদেরকে তো পাত্তা দেয়নি। আপনারা পাত্তা দিচ্ছেন, এই বাংলাদেশের ফরমালিন অফিসার পাত্তা দিচ্ছেন, পাকিস্তানের কিন্তু পাত্তা দেয়নি। আপনারা নামেন, জরুরি অবস্থা ঘোষণা করেন, দেশের দায়িত্ব নিয়ে নেন, এই সরকারকে, এই প্রশাসনকে বিলুপ্ত ঘোষণা করে দেন, টেলিভিশন, রেডিও স্টেশন সমস্ত কিছু নিজের অধীনে নিয়ে নেন। বাংলাদেশে মুহূর্তের মাঝখানে মারামারি, গোলাগুলি, হারাহারি, ভাঙাভাঙি এবং আগুন জ্বালানো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছু চলবে। এখন যেরকম আপনারা দাঁড়িয়ে দেখছেন কাপুরুষের মতো, দাঁড়িয়ে দেখছেন যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সামনেই পুলিশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি করছে, তাদেরকে হত্যা করছে। এটা হচ্ছে কাপুরুষত্ব ছাড়া কিছু না। এবং উপরন্তু আপনারা নিজেরা জনগণের উপরে গুলি করছেন না, কিন্তু আপনাদের উপস্থিতিতে, আপনাদের সাক্ষীতে, আপনাদের মৌন সম্মতিতে হাসিনার ঘুষখোর, হারামখোর পুলিশ এবং ছাত্রলীগরা
ছোট ছোট শিশু ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করছে, গুলি চালাচ্ছে, হত্যা করছে, তার দায় দায়িত্ব, বা ইংলিশে বলতে হয় ইউ আর অলসো দি অ্যাকমপ্লিস অফ দিস ক্রাইম। আপনারাও এই অপরাধের সমপরিমাণ সঙ্গী। আপনাদের উপস্থিতিতে এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে, যার ফলে বর্তমান সেনা প্রধানকে একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আপনি কি করে সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছিলেন নীরব দর্শকের ভূমিকা পালন করতে অস্ত্র হাতে নিয়ে, এবং দেখতে আপনাদের চোখের সামনেই কি করে বাংলাদেশের নিরস্ত্র ছাত্র ছাত্রীদের উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করে। তার জবাব কিন্তু বর্তমান সেনাপ্রধানকে দিতে হবে। এখনো সময় আছে। আগামী 24 ঘন্টার মাঝখানে যদি সশস্ত্র বাহিনী বাংলাদেশের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেয়, তাহলে হয়তোবা জনগণ সেটাকে নমনীয় দৃষ্টিতে দেখবে, কারণ ঘরের ছেলে যদি ঘরে ফিরে আসে। আর নয়তো আমি আপনাকে বলে দিই, এই যেই যুদ্ধ শুরু হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা কখনোই পিছু হটবে না। আপনারা দেখছেন কারফিউ জারি করেও কিন্তু ঘরের মাঝখানে বসিয়ে রাখতে পারেন নাই। কারফিউ জারি করার পরেও কিন্তু ছাত্র ছাত্রী জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছে, যেখানে যা করণীয় করছে, এবং পুলিশ ভয়ে নিজের পুলিশের ইউনিফর্ম না পরে সেনাবাহিনীর ইউনিফর্ম পরছে, কাপুরুষের মতো, ইঁদুরের মতো। শেখ হাসিনা গর্তের মাঝখানে ঢুকে ভারতে বসে সে বড় বড় বক্তৃতা দিচ্ছে, করার ক্ষমতা থাকলে করত, কিন্তু করার ক্ষমতা নাই বলে চিৎকার করে যাচ্ছে, একা একা শেষ চিৎকার করে যাচ্ছে, মরণ চিৎকার করে যাচ্ছে। সুতরাং এই আন্দোলন চলতে চলতে সশস্ত্র বাহিনী যদি এরকম নীরব দর্শকের ভূমিকা পালন করে, খুব শীঘ্রই একটা গৃহযুদ্ধে পরিণত হবে। তাই সশস্ত্র বাহিনীকে বলছি, আপনারা বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা নিয়ে নিন, অথবা আইনগতভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনতার জীবন রক্ষার্থে আপনারা জরুরি অবস্থা জারি করুন, সরকারকে বিলুপ্ত করে দেন। আর আওয়ামী সন্ত্রাসী, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী সন্ত্রাসী যাদেরকে পাবেন তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেন, তারপরে জনতার আদালতে বিচার হবে। আর ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের পিছিয়ে ফেরার আর কোনো জায়গা নাই। বাংলাদেশে হয় গৃহযুদ্ধ শুরু হবে, আর নয়তো শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যুদ্ধ করে এই সন্ত্রাসী হায়নার পুলিশকে এবং ছাত্রলীগকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি সশস্ত্র বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে দায়িত্ব গ্রহণ না করে, তাহলে আপনারা নিজস্ব সরকার ঘোষণা করে আপনারা বাংলাদেশে দখল করবেন, এবং যাদের উপর বিশ্বস্ত, যাদের উপর বিশ্বাস আছে, সেই রকম কোনো মুরব্বীকে আপনারা আপাতত সাময়িক দায়িত্বভার দেবেন, যারা অতীতে নিরপেক্ষ বা কি বলে এটাকে তত্ত্বাবধায়ক সরকার চালানোর যা চরিত্রগত প্রমাণ আছে যে তার চরিত্র ভালো, কোনো দলীয় কাজ করে নাই, এরকম কোনো ব্যক্তিকে আপনারা বসিয়ে দিয়ে আপাত দৃষ্টিতে একটা সরকার ব্যবস্থা চালন করতে পারেন। কারণ জনতার শক্তি হচ্ছে বৃহত্তর শক্তি, সেনাবাহিনীর অস্ত্র কোনো শক্তি না। আসল শক্তি হচ্ছে জনতার শক্তি, আর জনতার দেওয়ার পয়সাই কিন্তু এই সেনাবাহিনী এবং তার অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এবং তাদের রেশন। সারা দুনিয়ার দৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে সশস্ত্র বাহিনী এসেছে। তাদের প্রশ্নবিদ্ধ, তাদের জঘন্য রকম চরিত্রের ভূমিকা যেটা করছে, নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং দাঁড়িয়ে দেখছে শিশুদের হত্যা করছে হাসিনার গুন্ডা, এটা দুনিয়া দেখছে। এবং শুধু তাই না, সশস্ত্র বাহিনী জাতিসংঘের অনুমতি ছাড়াই জাতিসংঘের পিস মিশনের এপিসি রাস্তায় নামিয়েছে, যেটা মিসইউজ অফ ইউএন প্রপার্টিস। এবং যেই চুক্তি বাংলাদেশ এবং জাতিসংঘের মাঝখানে যেই চুক্তি আছে, সেই চুক্তি ভঙ্গ করে একটা গুরুতর অপরাধ করেছে। এবং সর্বোপরি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছিল অন্য দেশের যুদ্ধগ্রস্ত অথবা অশান্ত এলাকায় গিয়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসার, সেই
সশস্ত্র বাহিনী তার সেই পুরনো গৌরব এবং অর্জন স্বৈরাচারী হাসিনাকে বাঁচাতে গিয়ে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। দুনিয়ার সামনে প্রমাণিত হয়ে গেছে, যেই এই সশস্ত্র বাহিনী বাংলাদেশে নিজের ঘরের শান্তি রক্ষা করতে পারে না, দুনিয়ার শান্তির কোত্থেকে রক্ষা করবে? শুধু ফুলুস কামাতে যায়, ওখানে ডলার কামাতে যায়, ভিতরে কোনো সৈনিক নাই। খালি ইউনিফর্ম পরলে কি সৈনিক হয়? আজকে একটা চোর, এই যে দেখেন পুলিশ আজকে তো ইউনিফর্ম গায়ে দিয়েছে, তো পুলিশ কি সেনা হয়ে গেছে? ইউনিফর্ম গায়ে দিলেই সেনা হওয়া যায় না যদি ভেতরে সেনা না থাকে। অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র হাতে নিলেই কিন্তু সেই অস্ত্র দিয়ে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় না যদি সেই অস্ত্রের পেছনে একটা প্রশিক্ষিত দক্ষ একটা চালক না থাকে। এই সেনাবাহিনীর সদস্যরা, আপনারা এই দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেরা আপনারা ক্ষমতা নিয়ে প্রমাণ করেন যে আপনাদের বিচি আছে, আপনাদের বলস আছে এবং আপনাদের প্রশিক্ষণ কাজে লাগছে। জনগণ, ছাত্র জনতা, রক্ত ছাড়া পৃথিবীতে কোনো দেশে ইতিহাস পরিবর্তন হয়নি এবং হবেও না। রক্ত যখন দিয়েছ, রক্ত আরো দাও, আরো দাও। যার যার মৃত্যু আল্লাহ কপালে রেখেছেন তার মৃত্যু হবেই। পৃথিবীর কারোর ক্ষমতা নাই সেই মৃত্যু আটকানো। কিন্তু মনে রেখো, সবার সৌভাগ্য হয় না শহীদ হওয়ার। যারা যারা যেই সব ছাত্র জনতা এই পর্যন্ত এই স্বৈরাচারীর গুলিতে মারা গেছে, তারা সবাই আল্লাহর দরবারে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। এবং এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি ইতিমধ্যেই আমরা দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রতিটা সন্তানহারা মা বাবাকে সেই মুক্তিযোদ্ধার পিতামাতার সম্মান দেওয়া হবে জাতীয়ভাবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই না, যে সকল পরিবারের ছাত্র এবং জনতা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছে, তাদের ওই পরিবারের কমসে কম পরবর্তী ভাই বা বোনের রাষ্ট্রীয়ভাবে তাদের পড়াশোনার খরচ চালানো হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সেই পরিবারকে মুক্তিযোদ্ধার স্টাইপেন্ড দেওয়া হবে, বা যেটাকে বলে ভাতা। যদিও আমি জানি এখানে ভাতার প্রশ্ন না, এখানে আমি সম্মানের দৃষ্টিকোণ থেকে, কারণ সবার পারিবারিক অবস্থা এক না। এমনও পরিবারের যে ছাত্র মারা গেছে তার পরিবারে সে একমাত্র ছেলে ছিল, মা বাবার একমাত্র ভরসা ছিল যে বড় হয়ে পড়াশোনা শেষ করে চাকরি করে বা ব্যবসা করে পরিবারের দায়িত্বভার বুঝে নেবে। সেই ছেলেটিও দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। সুতরাং সেই পরিবারের দায়িত্ব ভার নেওয়া হচ্ছে জাতির দায়িত্ব, আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করা হবে। মুক্তিযোদ্ধা, রেমিটেন্স যোদ্ধারা ইতিমধ্যে প্রমাণ করেছে। আমাকে বেশ কিছু রেমিটেন্স যোদ্ধা প্রশ্ন করেছে, এবং এর আগেও আমি লন্ডন টিভির একটা অনুষ্ঠানেও তারা অনেক প্রশ্ন করেছে, আমরা যারা বিদেশে আছি তারা কি করতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখিয়েছেন যে রেমিটেন্স বন্ধ করে আমি যা বিভিন্ন জায়গায় দেখেছি প্রায় 6,000 কোটি টাকার মতো রেমিটেন্স কমে এসেছে। রেমিটেন্স বন্ধ করে ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি চরম খারাপ অবস্থায় আছে। সেই রেমিটেন্স বন্ধ করে দিয়ে বর্তমানে এই পুলিশ বাহিনীর এবং হারামখোরদের টাকা পয়সা আরো টানাপোড়েন পড়বে। ব্যাংক টাকা দিতে পারবে না এই স্বৈরাচারীর যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। চায়না সকল প্রকার, যেহেতু যুক্তরাষ্ট্র এবং ভারতের বুদ্ধিতে স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্রদেরকে মারছে, আমার বিশ্বাস চীন আর বাংলাদেশকে কোনো অর্থ সহায়তা দিবে না যতদিন পর্যন্ত এই সরকারের পরিবর্তন না হয় এবং কোনো শান্তিপূর্ণ জনতার ইচ্ছার প্রতিফলনের কোনো সরকার দায়িত্ব ভার গ্রহণ না করে। আপনারা মনে রাখবেন, এই যে কারফিউ জারি করা হয়েছে, এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, এর মাঝখানে অনেকের অনেক অসুবিধা হচ্ছে। ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে, অনেকের যোগাযোগ অসুবিধা হচ্ছে, দেশের বাইরের মানুষজন দেশের পরিস্থিতির কথা জানতে পারছে না। কিন্তু এটার পজিটিভ সাইডও আছে। এটার পজিটিভ সাইড কোথায়? স্বৈরাচারী শেখ হাসিনা তো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। টাকা পয়সা চুরি করে সমস্ত ব্যাংক খালি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি করে দিয়েছে, বাংলাদেশের রিজার্ভ খালি করে দিয়েছে।
এই ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার করুণ অবস্থা। সুতরাং এই যে শেখ হাসিনা নাটক করলো একটু আগে, যে ব্যবসায়ীদের সমর্থন পেয়েছে ছাত্র হত্যা করার জন্য, সে ছাত্র হত্যা করবে, কোনো ব্যবসায়ীদের সমর্থন পায়নি। ব্যবসায়ীরা তাকে গালিগালাজ করছে, একদম যাকে বলে, এই বাংলা শব্দটা ভুলে গেলাম, যে যাই হোক, ব্যবসায়ীরা তাকে অন্তর থেকে ঘৃণা করছে এবং গালিগালাজ করছে। তাদের ব্যবসার এমনি 12টা বাজিয়ে দিয়েছে। আরো ইন্টারনেট বন্ধ করে কোনো প্রকার ব্যবসা করা যাচ্ছে না, এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ হয়ে গেছে। সুতরাং ব্যবসায়ীরা সাফার করছে, যেই সাফারিং জনগণের মাঝখানেও আসছে। দ্বিতীয়ত, ইন্টারনেট বন্ধ রাখার একটা সুফল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই ইন্টারনেট যদি বন্ধ না থাকতো, আজকে যে পরিমাণ ছাত্রছাত্রী আন্দোলনে নেমেছে তার একটা বিশাল অংশ কিন্তু ঘরে বসে ফেসবুক চালিয়ে খবর রাখার চেষ্টা করতো আন্দোলনে না নেমে। আজকে বাসায় যখন বাংলাদেশে যখন যেহেতু ইলেকট্রিসিটি চলে যায়, আর এইসব হাসিনা উন্নয়নের সরকারে তো আর বলার কথাই না, দিনে 10 বার 15 বার ইলেকট্রিসিটি যায়। যখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চলে যায়, আপনার সন্তান দেখবেন তার ভিডিও গেম খেলা বন্ধ হয়ে যায়, তখন সে একটু উকি দিয়ে দিনে সারাদিনে একবার একটু বাইরে আসার চেষ্টা করে, দেখার চেষ্টা করে, ঘরে অন্ধকার, একটু একটু মাঠে যাওয়ার চেষ্টা করে, একটু বাইরে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেইভাবে ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের ছাত্র জনতা, অল্প বয়সী বেশি বয়সী সবাই কিন্তু ফেসবুক ছেড়ে, ইউটিউব ছেড়ে তারা দেখছে আর কিছু করার নাই, আমার ভাই মরেছে, আমার ভাই মার খাচ্ছে, আমি কেন কাপুরুষ হব, সেও কিন্তু নেমে যাচ্ছে। এটা একটা বিরাট বড় পজিটিভ সাইড ইন্টারনেট বন্ধ করার। আমি আশা করি আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন এবং মেনে নেবেন এই বাস্তবতার কথা। সুতরাং ইন্টারনেট এবং কারফিউর নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। আমি মনে করি এই পজিটিভ সাইডের ভূমিকাটা একটা বিশাল ভূমিকা, আর নয়তো এই ছাত্র আন্দোলনেই হতো না। যাই হোক, আর কথা বন্ধ না করে, কথা লম্বা না করে আমি এই বলে শেষ করতে চাচ্ছি, আশা করি সশস্ত্র বাহিনী তার ক্ষমতার এবং দায়িত্বের সঠিক মূল্যায়ন করে সঠিক পদক্ষেপ নেবে। আর যদি আগামী 24 ঘন্টার মাঝখানে সশস্ত্র বাহিনী বা সেনা প্রধান বা বাহিনী প্রধানরা যদি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আমি সশস্ত্র বাহিনীর সকল পদবীর অফিসার এবং সৈনিকদেরকে বলবো, আপনাদের মাঝখানে সবচেয়ে যোগ্য যেই অফিসার আছে তার নেতৃত্বে আপনারা দেশ রক্ষায় নেমে পড়ুন। কারণ আপনারা যেই নামবেন তার পিছনে সমগ্র সশস্ত্র বাহিনী অনুসরণ করবে সেই একই পথে। শুধু ওই যেটাকে বলে ব্রেকিং দি আইস, এই যে আইসটা কে ভাঙবে, এই প্রথম পদক্ষেপটা কে নেবে, সেটার অপেক্ষায় বাকিরা বসে আছে। আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ করে নেমে যান, ইনশাল্লাহ দেখবেন সমগ্র বাহিনী, সমগ্র সশস্ত্র বাহিনী তাদের পিছনে নেমে গেছে। আর জনতা, আপনারা এই দেশ স্বাধীন না করে যদি ঘরে ফেরেন, আপনারা লুকিয়ে থাকা অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে সেটাকে শহীদ বলা যাবে না, তার মাঝখানে কোনো সম্মান নাই, কোনো গৌরব নাই। আপনারা হয় হবেন শহীদ, আর নয় হবেন গাজী। এই নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আপনারা সবাই যুদ্ধে লেগে থাকুন। এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।